This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। আমি কেন মদ্যপান বিরোধী যারা তাদের মাথায় পড়ুক বাজ, মদ্যপায়ীদের চরণে জানাই হাজার কোটি সেলাম আজ। যে কবি এই শ্রদ্ধার্ঘ অর্পণ করেছিলেন তিনি কি আজ কাঁদছেন? তা কি মনে হচ্ছে বেকার লিখলাম? কারণ মদের বিরুদ্ধে সব থেকে বড় বিজ্ঞাপনটা তো কাল এক মাতালি প্রচার করে দিলেন। মদ খেয়ে লিভার খারাপ হতে পারে, চরিত্র খারাপ হতে পারে, এমনকি কপালও খারাপ হতে পারে। এইটা সবাই জানতেন না, এইবার জানছেন। অন্তত এই ভদ্রলোকের সৌজন্যে তো জানছেন। কপাল নাহলে ওই স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় একজন অভিযুক্ত হলেন, সব জায়গায় তাকে খোঁজার জন্য পড়ি মড়ি করে পুলিশ ছুটল, কোথাও খুঁজে পেল না। তাকে খুঁজে পাওয়ার না পেয়ে সে মামলা সুপ্রিম কোর্ট অবধি গেল। সুপ্রিম কোর্টও তাকে খুঁজে বার করার পক্ষেই রায় দিল, গ্রেফতার করার পক্ষেই রায় দিল। তারপরেও তাকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু দেখুন কোথার থেকে কি হইয়া গেল, প্রশান্ত বর্মন ধরা পড়িয়া গেল শুধু মদ খাওয়ার জন্য। সরকার গেছে, বিডিও পদ গেছে, সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে, তারপরেও তিনি শ্রীঘরে যাননি। রাজ্যের 1,10,000 পুলিশ কর্মী, বাঘা বাঘা সব গোয়েন্দা, যদিও সেই বাঘেদের চোখে কোনো কারণে ঠুলি পড়িয়ে দেওয়া হয়েছিল কিনা সেটা আমরা জানি না। মোদ্দা কথা হচ্ছে তারাও তো প্রশান্ত বর্মনকে খুঁজে পাননি, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া গেল। খুঁজে পেলেন কে? নিউ টাউনের শাকিল আহমেদ। তাও কিভাবে? ওই প্রশান্ত বর্মন তিনি তার ওই নিভৃত বাস বা লুকিয়ে থাকার জায়গার থেকে হয়তো বোর হয়ে গেছিলেন, তাই জন্য থর গাড়িতে চড়ে একটু মদ্যপান করতে বেরিয়েছিলেন। এটা আর এমন কি? মুশকিল হচ্ছে এটা এমন কিছু না হলেও তারপরে যেটা হয়েছে সেটা অনেক কিছু। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে 2 পথচারীকে ধাক্কা মেরেছিলেন, আর তারা গিয়ে পড়েছিলেন শাকিল আহমেদের স্কুটিতে। এটা মেনে নিতে পারেননি শাকিল, ধাওয়া করেন প্রশান্ত বর্মনকে। সামনে একটা রেড সিগন্যাল দেখে যখন প্রশান্ত বর্মনকে দাঁড়াতে হয়, তাহলে দেখুন এটা দেখে আবার কেউ বলতে পারেন এ তো পুরো জাতে মাতাল। তাহলে ঠিক, একদম তাই, তার ট্রাফিক সেন্স আছে। সিগন্যাল দেখেছেন, দাঁড়িয়ে গেছেন ওই রকম পরিস্থিতিতেও, আইন মেনে চলেন আর কি। কে বলে তিনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়ান? ওই দাঁড়ালেন বলেই তো শাকিল আহমেদ তাকে গিয়ে চ্যালেঞ্জ করতে পারলেন। প্রথমে তিনি ভিডিও রেকর্ডিং করছিলেন, আর কিছুক্ষণ তর্কাতর্কির পর এক সময় প্রশান্ত বর্মনকে শাকিল আহমেদ চিনতে পেরে যান, আর তখনই সোশ্যাল মিডিয়ায় তিনি লাইভ শুরু করেন। তারপর পুলিশ আসে, প্রশান্ত বর্মনের ব্রিথ অ্যানালাইজার টেস্ট করার চেষ্টা হয়, তাতে অপসারিত ভিডিও অসহযোগিতা করেন এবং অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে। এবার দেখুন প্রশান্ত বর্মন তিনি শেষ পর্যন্ত এত ঘাটের জল খেয়ে, এত সব অভিযোগকে জাস্ট বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেরিয়ে, এমনকি খুনের অভিযোগকেও পাত্তা না দিয়ে শেষ পর্যন্ত শ্রীঘরে গেলেন কিসের দায়? মদ খেয়ে গাড়ি চালানোর কেসে। এবার মুশকিল হচ্ছে এরপরেও তো আরেকটা ধাপ রয়েছে, সেটা আরও ইন্টারেস্টিং। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গাড়ি চালানোর কেসে পুলিশ তাকে আদালতে চালান করেছিল, সেখানে তিনি জামিন পেয়েছেন, কারণ কেসটা তো এইরকমই আর কি। কিন্তু তারপর তিনি ওখান থেকে বেরিয়ে দিব্যিত একটা
একটা ট্যাক্সি নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন। কোন বাড়ি, কোন নিভৃত বাস, কোনো আবার হাইড আউট কিনা এগুলো তো আমরা জানি না। তাহলে আবার কি চোর পুলিশ খেলা হবে এটাও জানি না। একটা মামলায় যাকে খোঁজা হচ্ছে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে, যাকে আত্মসমর্পণ করতে বলেছে সুপ্রিম কোর্ট, তিনি ঘরে এলেন, মানে থানায় এলেন, পুলিশের হাতে এলেন। এতদিনের অক্ষমতাকে কোথাও গিয়ে মানে শুধরে নেওয়ার একটা সুযোগ পেল পুলিশ। তারপর কি হলো সবাই আলোচনা করছিলেন, ওটা তো এই কেসে চালান তো করতেই হবে, তো এটা তো জামিন পেয়েই যাবেন, যে মুহূর্তে বেরোবেন অমনি থেকে গ্রেফতার করা হবে। এগুলো সাধারণ মানুষের হিসাব। প্রশান্ত বর্মন যে অসাধারণ এটা নিয়ে কোনো রকম সংশয় নেই। দেখুন, যতক্ষণ আপনারা এই না বললেই নয় এটা দেখছেন, ততক্ষণ পর্যন্ত অন্তত মানে প্রশান্ত বর্মন কিন্তু ফের ওই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার হননি। পরবর্তীতে কি হবে আমরা জানি না। যদি পরবর্তীতে ফের একবার চোর পুলিশ খেলা শুরু হয় এবং ফের প্রশান্ত বর্মনকে পুলিশ খুঁজে না পায়, তাহলে ধরতে হবে পুলিশ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অনেকটা ওই বীরের সঙ্গে বীরের লড়াই বলে দেখছে। বীরকে তারা ওই ছোটোখাটো কেসে ধরবে না, একদম নিজেরা গিয়ে এটা কে শাকিল আহমেদ, তাকে লাইভ টাইপ করে ধরিয়ে দিল আর তিনি ধরা পড়লেন কি না একটা পেয়েটি একটা ওই ধাক্কা মারা, মদ খেয়ে ধাক্কা মারার কেসে, এসবে পুলিশ খুব একটা আগ্রহ দেখাবে না। তার মানে পুলিশ তাকে নিশ্চয়ই খুঁজে বার করে ধরবে, এটাই তো এর মানেটা দাঁড়াচ্ছে। দেখুন, কিসের থেকে কি হবে, কবে হবে আমরা জানি না, কিন্তু মোদ্দা কথাটা যেটা দিয়ে শুরু করেছিলাম, সুতরাং এখন সেখানে ফিরে যেতে পারি আমরা। প্রশান্ত বর্মন যদি বাড়ি ফিরে যান, আমরা শুরুতে ফিরতে পারবো না, ফিরে যাচ্ছি। প্রশান্ত বর্মন এবং মদ, এই দুটোই তাহলে কেন্দ্রীয় চরিত্র, এবং এটা একটা ওই সামাজিক শিক্ষামূলক একটা ভিডিও। প্রশান্ত বর্মন যদি মদ না খেতেন তাহলে কি তিনি ধরা পড়তেন? সুতরাং দারু বুড়ি চিজ হয়, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে বা পলাতকদের পক্ষে ক্ষতিকারক। এই হচ্ছে প্রশান্ত বর্মন, সে ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। কোথায় লেগেছে তোমার? আর আপনার গাড়িটা খুলে এই যে স্কুটি দিয়ে বসেছিলাম, একটা শুধু টান মেরেছি, লাস্ট যতটুকু পিক আপটা লাস্ট যতটুকু ঠেকে যায় দিয়েছি। আমি সোজা গেছি, দেখছি আপনার সিগন্যালটা রেড, গ্রিন থেকে রেড হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, থার গাড়িটা দাঁড়িয়ে গেছে। আমি থারের সামনে গিয়ে স্কুটিটা লাগিয়েছি। প্রথম থেকে রুড ছিলেন, মানে উনি বুঝতে পারেননি যে উনি যে ঘটনাটা ঘটাবেন এখানে আটক হবেন, উনি কোনো কল্পনা করতে পারেননি উনি। এবং আমি নিজেও জানতাম না যে এই থার গাড়ির ভিতরে প্রশান্ত বর্মন আছে। কিসের ফোন রাখবো? ফোনে আর দেবেন না, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। কেন থাপ্পড় মারবো বলছে? আর কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? আমাকে অ্যারেস্ট করে দিন তো। হ্যাঁ, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। হয়তো কত ভয় পাইনি, কিন্তু কি হয়, আমি ভয় পাইনি, আমার পরিবার হয়তো ভয় পাচ্ছে। দীর্ঘদিনে কি হয়েছে, যারা প্রতিবাদী তারা আছে, দীর্ঘদিনের প্রতিবাদীগুলো আছে, দীর্ঘ আগেকার দিনের। শাকিল আহমেদ অত্যন্ত বুদ্ধিমানের মতো একটা কাজ করেছিলেন, জানেন তো। মানে এখন এমনিতে মানুষজন ওই মোবাইলে যেহেতু একটা ভিডিও ক্যামেরা থাকে, সুতরাং কোনো কিছু ঘটলেই তো ভিডিও রেকর্ডিং করে। কিন্তু শাকিল যে মুহূর্তে প্রশান্ত বর্মনকে চিনতে পেরেছিলেন, সেই মুহূর্তে তিনি সোশ্যাল মিডিয়া লাইভ করতে শুরু করেছিলেন। কেন? তিনি জানতেন যে উনি তো যে সে লোক নন, প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে একজন স্বর্ণ ব্যবসায়ী যিনি তোলা দেননি বলে অভিযোগ, এবং ওই অন্যায়ের জন্য তাকে শাস্তি দিয়েছিলেন প্রশান্ত বর্মন, এরকমই তো অভিযোগ। এবার কি শাস্তি? কিছু না, অপহরণ, তারপর ধরে পিটিয়ে মেরে ফেলার শাস্তি। এহেন একজন লোক তিনি তারপর এতদিন ধরে
পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, কেউ কোথাও খুঁজে পাচ্ছে না, এরকম একজন লোক, তার বিরুদ্ধে তো দুম করে কিছু করতে গেলে এটা মাথার মধ্যে আসবে যে এরপরে কি হতে পারে। নিশ্চয়ই ভেবেছিলেন শাকিল আহমেদ যে প্রশান্ত লোকজন জোগাড় করে তার মোবাইল টোবাইল কেড়ে নিয়ে ফুটেজটা মুছে দিতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়া লাইভ করলে সেই ফুটেজ তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় এবং সেটা মুছে ফেলার কোনো উপায় তো থাকে না। আমার ঘোর সন্দেহ শাকিল আহমেদ ওই সোশ্যাল মিডিয়া লাইভটা না করলে প্রশান্ত বর্মন কি আদৌ গ্রেফতার হতেন, নাকি সুপ্রিম কোর্টের এরকম নির্দেশের পরেও পুলিশের ঘরে ঢুকে নিশ্চিন্তে যে বেরিয়ে যাওয়া যায় সেটাই কি আমরা জানতে পারতাম? এবং এটা দেখেই মনে হচ্ছে যে প্রশান্ত বর্মন এটা অন্য টাইপের লোক, তিনি সাধারণ লোক না, তিনি অসাধারণ, বা বলতে পারেন তিনি পুরুষ না মহাপুরুষ। এবার বলতেই পারেন যে অনুমানের ওপর ভিত্তি করে এগুলো বলছি না তো, না না, অনুমানের ওপর ভিত্তি করে চট করে কিছু বলা যায় না, ফলে তিনি ঠিক কী সেগুলো আমরা কিছুই বলতে পারছি না। প্রমাণের ওপর ভিত্তি করে যেটা বলা যায় সেটা হলো প্রশান্ত বর্মনের এই নিয়ে দ্বিতীয়বার পচা মুখে পা কাটল। 29শে অক্টোবর যাত্রাগাছির খালে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহটা উদ্ধার হয়েছিল, সে খবর নিয়ে প্রচুর হইচই হয়েছিল, আপনারা দেখেছিলেন। তোলানা দেওয়া যার কথা বলছিলাম আর কি, যে তিনি অন্যায় করেছিলেন তোলানা দিয়ে, সেই জন্য তাকে অপহরণ করে খুনের কথাটা তদন্তে উঠে এসেছিল এবং তাতে প্রশান্ত বর্মনের নামটা জড়িয়ে গেছিল। ওটা হচ্ছে প্রশান্তর প্রথম ভুল। সামান্য একজন সোনার ব্যবসায়ীকে অপহরণ করে এরমভাবে মেরে ফেলার মতো ঘটনা, এটা তার কাছে অনেকটা ছিচকে চুরির মতো বিষয়, জানেন তো। ওই ভুলটা প্রশান্ত বর্মন না করলে নিশ্চিতভাবেই প্রথমবার ফাঁসতো না। এবং তারপর সে যেভাবে জামিন চেয়ে, আগাম জামিন চেয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছিল, তাতে তো পরিষ্কার প্রশান্ত বর্মনের অনেক দূর যাওয়ার ক্ষমতা ছিল, সে ক্ষমতাবান লোক। এত যার ক্ষমতা, তার এই সমস্ত ছোটোখাটো বিষয়ে জড়িয়ে পড়ার কোনো মানে হয় বলুন? এরপরেও বলবো পচা মুখে পা কাটেনি, কিন্তু এটাও তো ভাবার বিষয়। প্রশান্ত বর্মনের পেছনে তার মানে এমন কোনো রকেট রয়েছে যা তাকে অনেক উঁচুতে পৌঁছে দিতে পারে। সেই রকেটের জ্বালানি কি ফুরিয়ে গেছে, নাকি তিনি যেভাবে পুলিশের আওতার মধ্যে এসে আবার হারিয়ে গেলেন, অন্তত এখন পর্যন্ত, আবার বলছি, পুলিশ তাকে আবার কিছুক্ষণের মধ্যে ধরতে পারে, ধরলে আবার সেই খবরটা দেবো, কিন্তু তিনি থানার থেকে জামিন নিয়ে যে বেরিয়ে গেছেন এটা তো বাস্তব, তখন যে কেউ তাকে ধরেনি এটাও বাস্তব। ফলে সেই রকেটের জ্বালানি ফুরিয়ে গেছে এটাও বলা যাবে না সেক্ষেত্রে, ধরা পড়লে বলবো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে প্রশান্ত বর্মন যে রকেটের মাথায় বসেছিলেন সেই রকেটটা কি, কে, কোথায়? উত্তরবঙ্গের প্রাক্তন পুলিশ কর্তারা আমাদের জানিয়েছেন প্রশান্ত বর্মন উত্তরবঙ্গে একটা সংগঠিত মাফিয়ারাজ যাকে বলে আর কি, একটা বিরাট সংগঠিত মাফিয়ারাজ, তাদের কালেকশন এজেন্ট। গরু, কয়লা, বালি সহ আর যা যা উত্তরবঙ্গ দিয়ে পাচার হতো সেই সব কিছুর সঙ্গে তার নাম জড়িয়ে এরকমই তো অভিযোগ। আর তাছাড়া আরও একটা জিনিস রয়েছে ওই অঞ্চলে, যেটা সোনার চেয়েও বেশি দামি জমি, সেই জমির দুর্নীতি, বনভূমি ধ্বংস করে মৎস্যবের রিসর্ট, সেগুলো তো দুর্নীতির জ্বলন্ত প্রমাণ। এই সব কিছুরই বকরার ভাগ নাকি প্রশান্তর কাছে জমা থাকতো বলে অভিযোগ। আর সেই কারণে প্রশান্তর একাধিক সেফ হাউস রয়েছে নাকি উত্তরবঙ্গে, যেগুলো প্রাসাদের মতো বিশাল বিশাল বাড়ি। তাছাড়া যে গাড়িটা চালাচ্ছিল সেটা তো বেশ দাবি, একজন বিডিওর যা বেতন তাতে এত সম্পত্তি সহজে তো করা যায় না, তার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লাগে। উত্তরবঙ্গ হচ্ছে বেশ কয়েকটা রাজ্য এবং একাধিক দেশে যাওয়ার রুট, পাচারেরও রুট। আর দুর্নীতির চেকপোস্টের দ্বাররক্ষী প্রশান্ত ছিল বলেই তো অভিযোগ। বিজেপির বিধায়করা অভিযোগ করছেন প্রশান্ত বর্মন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল।
ডাবগ্রাম ফুলবাড়ি তার বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়, তিনি তো এও বলছেন যে বিডিওর চেয়ারে বসে প্রশান্ত বর্মন নাকি মুখ্যমন্ত্রীর সাথে তার কথোপকথনের অডিও রেকর্ডিং সবাইকে শুনিয়ে বেড়াতো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন, মানে মুখ্যমন্ত্রী তার থেকে অনেক পরামর্শ নিতেন আমি শুনেছি। গ্রেপ্তারিটা কি আরো আগে হওয়া উচিত ছিল না? অবশ্যই আগে হওয়া উচিত ছিল, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা টার্ন ডাউন করে দিয়েছে। অনেক অনেক আগে হওয়া উচিত ছিল। ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে তো ছিলেন, এতদিন হয়নি। এবারে যে সরকার এসছে সেখানে তো পুলিশের সেই প্রোটেকশনটা আর পাবেন না। পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরে এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে কেন বিভিন্ন জায়গায়। এখন ওকে সুপ্রিম কোর্ট যখন অর্ডারও দিচ্ছে যে ওকে অ্যারেস্ট করতে, ও সিলিন্ডার করার জন্য, তারপরে 2 বার এসে ধমকি টমকি এখানে দিয়ে গেছে। আসতো উড়ে উঠতো, আমরা ভয় চলে পালাই যেতাম। ভিডিও অফিসে যখন ও বসতো, মোবাইলটাকে অন করে সকলকে শুনিয়ে দিত সিএম এর সামনে উনি কথা বলছেন, সুতরাং আমাকে কিছু বলা যাবে না, আমাকে কিছু করা যাবে না। এখানে তৃণমূল কংগ্রেস দলটাকে নিয়ন্ত্রণ করতো ওই প্রশান্ত বর্মন। এখানে কিভাবে ডাবগ্রাম ফুলবাড়িতে জমির কারবার চলছে, কিভাবে এখান থেকে বালু কারবার চলছে, সমস্ত জানতেন। ওকে ভালো করে যদি জেরা করে, আমার মনে হয় ওর যে WBCS পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে যে নম্বরে চাকরি পেয়েছে, আসল মানে ভান্ডা কিন্তু খুলে যাবে। বিশাল দুর্নীতি আছে, তা না হলে ও কি করে এখানে বিডিও হয়ে এখানে চাকরি পেয়ে এলো ওই নম্বরে পড়ে করে। কেউ বলছে 0 নম্বর, কেউ বলছে 17 নম্বর। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে প্রশান্ত বর্মনের কেসে যার নামটা আসছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম কিন্তু ইদানিংকালে চট করে এই সমস্ত ক্ষেত্রে ওঠেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বহু ক্ষেত্রে বহু বিষয়ে উঠেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠলই প্রশান্ত বর্মনের ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, প্রশান্ত বর্মন ছিলেন বিডিও। ফলে একজন বিডিওকে ফোন করে একজন মুখ্যমন্ত্রী নির্দেশ তো দিতেই পারে। এবার সেই ফোনালাপ রেকর্ড করে প্রশান্ত যদি কাউকে শোনায়, তাহলে সেটা তার অন্যায়। কিন্তু তাদের তো এটা প্রমাণ করা যায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অপরাধীর সাথে যোগাযোগ রাখতেন। তিনি তো একজন সরকারি অফিসারের সাথে যোগাযোগ রাখতেন, কারণ প্রশান্ত সরকারি অফিসার ছিল। বরঞ্চ এটা বিজ্ঞাপন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই রকম উঁচু পোস্ট থেকে কীরকম একেবারে তৃণমূল স্তরের সরকারি কর্মচারীদের সঙ্গেও যোগাযোগ রাখতেন। দেখুন, বিজেপি অভিযোগ করে ঠিক এই কারণেই প্রশান্তকে বিডিওর চেয়ারে বসানো হয়েছিল। সরকারি অফিসার হলে তার পক্ষে এই বিভিন্ন পাচারের কাজে, দুর্নীতির কাজে সরকারি সিস্টেমকে অপব্যবহার করার সুযোগটা থাকবে। তাহলে প্রশান্ত উত্তরবঙ্গে সংগঠিত মাফিয়ারাজের সিন্দুক খোলার একটা চাবি হতে পারে, যদি বিজেপি বিধায়কদের এই অভিযোগগুলোকে সত্যি বলে ধরতে হয়। সেই চাবি এখন পুলিশের হাতে চলে এসেও বেরিয়ে গেছে আপাতত তালার থেকে খুলে। ফলে আবার খোঁজ ওই যে বিজেপি ওই বিধায়করা যে অভিযোগগুলো তুললেন, এমনকি তিনি কিভাবে WBCS হলেন, কীভাবে বিডিও হলেন, সাদা খাতা জমা দিয়ে পাবলিক সার্ভিস কমিশনের চাকরি পেয়েছেন বলে তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল, মানে নিয়োগ দুর্নীতির আরেকটা অধ্যায় আর কি। এই সব কিছু এখন নতুন করে জল ছেঁচে আবার বার করতে হবে। মানে প্রশান্ত মহাসাগরের মতোই হচ্ছেন প্রশান্ত বর্মন, তার মধ্যে যে কত মণিমুক্ত তার সঙ্গেই তার সুগভীরে লুকিয়ে রইল, সেগুলো আবার কবে খোঁজ পাওয়া যাবে কে জানে। মমতা ব্যানার্জি তার ভিডিওদের দিয়ে, যার মধ্যে 50 থেকে 60টা ভিডিও ভুয়া, পিএসসি আমাকে ডকুমেন্ট দিয়ে দিয়েছে, 50 থেকে 60টা ভুয়া ভিডিওকে আমি চিহ্নিত করে দেবো। আই এম ওয়ার্কিং ভেরি সিনসিয়ারলি। 1952 সালের 2রা অক্টোবর ভারতে চালু হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে ব্লকে ব্লকে নিযুক্ত হয়েছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিওরা। এরপর 74 বছর পেরিয়ে কি দেখছে বাংলা? বিডিওদের একাংশের নিয়োগেও দুর্নীতি, অনিয়ম, স্বজন পোষণের অভিযোগ। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে বিডিও নিয়োগ করা হয়। 2018 সালে সেই নিয়োগে প্রশান্ত বর্মনের নাম ছিল সবার উপরে। অভিযোগ, তিনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। একেবারে তালিকার প্রথম নামটিই ছিল প্রশান্তর।
স্কোর সিটে প্রশান্ত বর্মনের নম্বর ছিল 5919। সাদা চোখে কালো কিছু ধরার বা প্রশ্ন করার সাহস হয়নি কারো। কিন্তু স্কোর সিটে আসলে প্রশান্তর নম্বর নাকি ছিল 0। অভিযোগ, পরবর্তীতে সেই নম্বরই বদলে হয় 162। কোন জাদুমন্ত্রে? একাধিক অভিযোগ ওঠায় পাবলিক সার্ভিস কমিশন চিঠি দেয় প্রশান্তকে। তাতে নম্বরে গড়মিলের কথা উল্লেখ করা হয়। তারপর একাধিক মামলা হয়, যার প্রেক্ষিতে নোটিফিকেশন জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন। তাতে বলা হয়, মামলার রায় যতদিন না বেরোয় ততদিন নিয়োগ হবে না। স্বর্ণকার খুনের অভিযোগে মামলার পরেই প্রশান্ত বর্মন গা ঢাকা দেয়। এবার একজন সাধারণ নাগরিকের উপস্থিত বুদ্ধি ও সাহসের জোরে সেই কাজ সম্পন্ন হলো, যা আরও আগে করা উচিত ছিল প্রশাসনের। যাকে প্রশান্ত বর্মন পর্বটা ওই ছোট গল্পের মতো, রবীন্দ্রনাথের ছোট গল্পের ডেফিনেশন হয়ে গেল আর কি, শেষ হইয়া হইল না শেষ, সেই রকম ব্যাপার। হ্যাঁ, অপেক্ষায় থাকতে হবে কবে শেষ, শেষ কোথায় কে জানে। সে যাই হোক, কিন্তু প্রশান্ত বর্মনের পরে কে সেটা জানা যাচ্ছে, ফলতার জাহাঙ্গীর খান। আদালত তাকে আজ পর্যন্ত রক্ষা কবচ দিয়েছিল, তার রক্ষা কবচের মেয়াদটা বাড়ানো হয়নি। ফলে জাহাঙ্গীর খানের তো আত্মসমর্পণ করা উচিত। জাহাঙ্গীর খান রক্ষা কবচ চেয়েছে মানেই তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পুলিশের খাতার পাতায় পাতায় জাহাঙ্গীরের নাম রয়েছে, এটা তো বাস্তব। দুর্নীতির থেকে ভোট পরবর্তী হিংসা সব কিছুতে সে অভিযুক্ত। নির্বাচন কমিশনও জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করতে নির্দেশ দিয়েছিল। মানে তাকে যদি ধরতে হয় তাহলে পুলিশের অভিযোগের অভাব হবে না, কিন্তু পুলিশ কী পদক্ষেপ নেবে এক্ষেত্রে সেটাও তো নির্ভর করছে পরিকল্পনার ওপরে। ইদানিং এই প্রশান্ত বর্মনকে দেখার পর থেকে পরিকল্পনা শব্দটা এবং পুলিশ পরিকল্পনা এইটার উপরে একটুখানি আমাদের দুর্বোধ্য লাগছে আর কি। এমনিতে তো জেলায় জেলায় দুষ্কৃতীদের ধরে প্যারেড করানো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ পুলিশ একদম ট্রেডমার্ক স্টাইল করে নিয়েছে। মারধর করার থেকে ঢের কার্যকরী পদক্ষেপ। যে ভয়ের দৌলতে তারা চারপাশে রাজত্ব চালাতো, তাদের নিজেদের কর্তৃত্ব কায়েম করেছিল, সেই ভয়টাকেই গোড়ার থেকে ভেঙে দাও, ব্যাস ভয় আপসে খতম, রাজত্ব শেষ। জাহাঙ্গীরের সঙ্গে অবশ্য তেমন কিছু হবে কিনা সে নিয়ে সংশয় আছে। আর যদি বাই চান্স হয়ে যায় তাহলে দক্ষিণ ভারতে আল্লু অর্জুন প্রতিবাদ করতে পারেন, কারণ সেক্ষেত্রে পুষ্পা ইমেজটার একদম দফা রফা। তবে জাহাঙ্গীর কিন্তু বাকি 5টা ক্রিমিনালের থেকে একদম আলাদা। সে দেখতে শুনতে একদম সাধারণ মানুষ, কিন্তু আসলে সে মানুষ নয়। ভাবলেন এটা আবার কি, একজন নয় মানুষ নয়, সে হ্যাঁ অসাধারণ মানুষ, একজন পুরুষ নয় সে মহাপুরুষ, এগুলোর ব্যাপারটা বুঝি, কিন্তু একজন মানুষ কিন্তু সে মানুষ নয়, তাহলে কি? মানুষের সঙ্গে যা সব সময় জুড়ে থাকে, মানুষের ছায়া, কিন্তু নিজের ছায়া না, অন্য কারোর ছায়া। এবার তিনি কে? দেখুন, রাজনৈতিক দিক দিয়ে যদি গোটা বিষয়টা দেখতে হয় তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলেই তো সবাই জাহাঙ্গীরকে চেনে। ডায়মন্ড হারবার মডেলের মডেলিং করতো জাহাঙ্গীর এবং তার নেতা ছিলেন অভিষেক। এগুলো সবকটাই প্রশ্নাতীত, এগুলো লোকজন জানে, দেখেছে। প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরের বিরুদ্ধে যে অপরাধের অভিযোগগুলো রয়েছে সেগুলোকে ধরে পুলিশ কত দূর পৌঁছতে পারবে। মানে দেখুন, এটা এই জন্যে বলছি, পরের স্টেশনের ক্লিয়ারেন্স থাকলে তবে এক্সপ্রেস ট্রেনগুলো সব স্টেশন ছাড়ে। এখন পশ্চিমবঙ্গ পুলিশ ডাবল ইঞ্জিন সরকারের ট্রেনে সওয়ার হয়েছে। জাহাঙ্গীরকে ধরার আগে পরের স্টেশনের ওই ক্লিয়ারেন্সটা তাদের প্রয়োজন। মানে জাহাঙ্গীর যা যা পাপ করেছে বলে অভিযোগ, তাতে কি কলকাতা পর্যন্ত পৌঁছানোর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে? যদি পুলিশ জাহাঙ্গীরকে গ্রেফতার করে তাহলে ধরে নিতে হবে ক্লিয়ারেন্স হয়তো রয়েছে। এবার জাহাঙ্গীরকে ধরে কলকাতার কোন কোন লোকেশানে পুলিশ পৌঁছবে সেটা নিয়েও তাহলে ভাবনা চিন্তার একটা জায়গা তৈরি হচ্ছে। মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরের কোনো ঠিকানায় পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই তো? এটাই এখন সবার মাথায় আসছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। তবে আমরা শুনেছি পাপিয়া অধিকারীর নির্বাচনী ক্ষেত্র টালিগঞ্জেও পৌঁছতে পারে জাহাঙ্গীরের যোগসূত্র। কেন জানেন?
কারণ টালিগঞ্জেই তো আমাদের টলিউড, আর টলিউডে নাকি কালো টাকা লগ্নি করেছিলেন জাহাঙ্গীর। ওই তার এই অভিযোগের যেটা তার বিরুদ্ধে উঠেছে সেটার সঙ্গে তো আবার এমন একজনের নামটা জড়িয়ে যাচ্ছে ঘটনাচক্রে, তিনিও বিডিও, ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির মাধ্যমে এই টাকাগুলো টলিউডে ঢুকেছিল বলে অভিযোগ। এবার শানু বক্সি টলিউডের এক পরিচালকের স্ত্রী, আবার জাহাঙ্গীরের সঙ্গেও তার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত চ্যাট সেটা ভাইরাল হয়ে রয়েছে। বাকিটা আর ব্যক্তিগত নেই, আইনি হয়ে গেছে। শানু বক্সিও আবার ওই সাদা খাতা জমা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে, মানে তাকেও তার মানে ভিডিও করা হয়েছিল। শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ তো শুনলেন, প্রশান্ত বর্মনকে ভিডিও করা হয়েছিল পাচারের পাহারাদার হিসেবে, এটাই তার সন্দেহ। তাহলে শানু বক্সিকে কেন করা হয়েছিল? শানু বক্সিকে কি ভিডিও করা হয়েছে টলিউডের লিঙ্ক প্যান হওয়ার জন্য? তবে দেখুন, এগুলো সব অভিযোগ। এই অভিযোগগুলো যখন যে ধরা পড়বেন এবং তারপরে যার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে তারপর পরিষ্কার হবে, তো সেগুলো পরের দিকে। কিন্তু যে টাকার কথাটা হলো, টাকাটা আসলে কার? জাহাঙ্গীর নাকি জাহাঙ্গীরের থেকেও বড় আকবরের? জাহাঙ্গীর খানের কালো টাকা, সেই টাকার বিনিয়োগ নাকি টলিউডেও, আর সেই বিনিয়োগের লিঙ্কম্যান, অভিযোগ লিঙ্কম্যান নাকি ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি। রবিবার ফলতার উপনির্বাচনের ফল বেরিয়েছে। 1,09,000-এর বেশি ভোটে জিতেছে বিজেপি। গেরুয়া ঝড়ে মুখই তুলতে পারেনি তৃণমূল। ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো তৃণমূলের জাহাঙ্গীর এখন বেপাত্তা। আদালত রক্ষা কবচ তুলে নিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে সহযোগিতা করতে আত্মসমর্পণই একমাত্র পথ। কিন্তু সেই পথ ধরেই আরও অনেক পথের হদিশ মেলার সম্ভাবনা। জাহাঙ্গীর খানের সঙ্গে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির চ্যাট ঘিরে শোরগোল পড়ে যায়। সেই শানু বক্সির হাত দিয়েই নাকি কালো টাকা সাদা করেছেন ফলতার কাগুজে বাঘ। জাহাঙ্গীরের ওখানে শানু বক্সি বলে একজন ভিডিও, তাকে জাহাঙ্গীরই রিক্রুট করেছিল। আর হাজব্যান্ড কি বিশ্ববিদ্যালয় কেসে ডিরেক্টর, এর আগে করেছিল আরি, তারপরে বাবা বলে একটা ছবি বানিয়েছে। তার পুরো টাকা জাহাঙ্গীর ফান্ডিং করে। তো ওখানে সিজেট থেকে তোলে 25-30 লাখ টাকা পার ডে, 50 লাখ টাকার আশপাশে তোলা, তো মাসে 15 কোটি টাকা রাখবে। তৃণমূলের আমলে তৃণমূলের এই নেতা মন্ত্রী, ডান দিক বাঁ দিক প্রচুর লোক যারা লুঠের রাজত্বে প্রচুর টাকা কামিয়েছেন, তাদের টাকা বিভিন্নভাবে টলিউডে ইনভেস্ট হয়েছে। এবার সেই ছানবিন দরকার রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সংস্কৃতি মন্ত্রককে স্বাধীনভাবে তো কাজই করতে দেওয়া হতো। 2025-এর 25শে ফেব্রুয়ারি জাহাঙ্গীর ঘনিষ্ঠ শানু বক্সির সঙ্গে বিয়ে হয় পরিচালক জিৎ চক্রবর্তীর। অভিযোগ, এরপর তাঁর পরিচালিত একাধিক ছবিতে বিনিয়োগ হয়েছে জাহাঙ্গীরের কালো টাকা। সামনেই মুক্তি পাবে জিৎ চক্রবর্তীর বাবা নামে একটি সিনেমা। সেই সিনেমার নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। এই সিনেমায় বাকি আরো 50 জন অভিনেতার মতন আমিও একটা স্ক্রিপ্ট পড়েছি, আমার পার্ট পছন্দ হয়েছে, আমি অভিনয় করেছি, তার জন্য এগ্রিমেন্ট সই করেছি এবং আমার প্রাপ্ত রেমিউনারেশন পেয়েছি। একজন প্রডিউসার তার টাকা কোথা থেকে আসছে সেটা ভেরিফাই করার তো আমাদের কাছে কোনো উপায় থাকে না। যদিও পরিচালক জিৎ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। ফলতার প্রাক্তন ভিডিও ও বর্তমানে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিডিও শানু বক্সির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পাল্টা মেয়েকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন শানু বক্সির মা। এটা সম্পূর্ণ মিথ্যা, ওকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে, ওকে ফাঁসানো হচ্ছে এগুলা নিয়ে। নাহলে এত তো ভিডিও আছে, কেন ওকে কেন এরকম করতেছে গো? আসলে এক একজনের কাজ না করে দেওয়ার জন্যই এই অবস্থাটা। মেয়ের পাশে মা, অনেকে বলছেন পাশে তো ছিল মা মাটি মানুষের সরকারও, নইলে এত অভিযোগের পরও ধরা ছোঁয়ার বাইরে কিভাবে? দেখুন, কাল রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সৌজন্য ভবনে একটা নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে ওই কেন্দ্র আর রাজ্যের বিভিন্ন সংস্থা আর এজেন্সির আধিকারিকদের তিনি ডেকেছিলেন। মানে ট্রেনের সঙ্গে ইঞ্জিন জোড়া হয় তো বাংলার ট্রেনে দিল্লির অতিরিক্ত ইঞ্জিনটা কাল রাত্রে ওই সৌজন্যে জোড়া হয়েছে, এভাবেই ধরতে হবে যাতে সমন্বয়টা ভালো হয় আর কি। আজ নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সাথে শুভেন্দু অধিকারী বৈঠক করেন আর তারপর চলে যান লালবাজারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম লালবাজারে পা রাখলেন শুভেন্দু অধিকারী।
সেই লালবাজার যেখানে নকল শিরদাঁড়া রেখে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই লালবাজার যেখানে বারবার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠত যে শুভেন্দু অধিকারী কোথাও সভা টভা করতে চাইলে অনুমতি দেওয়া হয় না, কে দিন পাল্টে যায় তাই না? পুলিশের শিরদাঁড়া নেই, এই পালা বদলের পর আর তো সেইটা বলা যাবে না। সত্যিই তো পুলিশের ভূমিকা তো পুরো বদলে গেছে, তারা এখন দুষ্কৃতীদের ধরে ধরে ওই দৌড় করাচ্ছে। তবে রাজ্যের আমলাতন্ত্রে যেভাবে এই প্রশান্ত বর্মন, শানু বক্সিরা ঢুকে গেছিলেন, তাদের তো কেউ না কেউ মানে আরও ডালপালা ছড়িয়ে আছে কিনা সেটাও খুঁজে দেখা দরকার। এবং সবথেকে বড় প্রশ্ন কি জানেন, যেভাবে ওই প্রশাসনের মধ্যে ব্যাপারটা ঢুকে গেছিল, পুলিশেও কি সেভাবে কোনো কিছু হয়নি? এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? প্রাক্তন পুলিশ কর্তাদের ঘোর সন্দেহ পুলিশের মধ্যেও বেনজল ঢোকানো হয়েছিল। নিয়োগ দুর্নীতি করে এমন মানুষকে পুলিশে ঢোকানো হয়েছে যার কাজই হচ্ছে অনুপ্রবেশে মদত দেওয়া। এবার এই বাজারে সত্যি কথা বলতে কি, এই ধরনের সন্দেহ বা অভিযোগ যদি ওঠে তাহলে সেগুলোকে একবার বোধহয় খতিয়ে দেখা প্রয়োজন। 2014-15 কয়েকজনের সাথে আমার পাশাপাশি ডিউটি করার বা মেলামেশার সুযোগ হয়েছিল। আমার মনে হয়েছে যে এরা একেবারেই WBCS ক্যাডারে চাকরিতে আসার উপযুক্ত নয়। এত কম নলেজ, যদিও WBPS-দের ক্ষেত্রে 1 বছরের একটা ট্রেনিং হয় আইনের ক্ষেত্রে বা অন্যান্য সমস্ত কিছু নিয়ে, তারপরেও দেখা গেছে যে তাদের এত পুয়ার নলেজ যে সেক্ষেত্রে কিন্তু সন্দেহের তীরটা চলেই যায়, পাশ করলো কেমন করে। যদি সন্দেহটা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে অসাধু উপায় এই পুলিশ নিয়োগের উদ্দেশ্যটা তবে কী ছিল? অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাদের মতে প্রশান্ত শানুদের কাজ যেমন আলাদা ছিল, তেমনি WBPS-দের কাজও আলাদা ছিল। তাঁদের সন্দেহ অনুপ্রবেশকারীদের খুব সহজে ভারতীয় নথিপত্র তৈরি করিয়ে দিতে এদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। ধরো আমি কেউ আসলো যে জালি কাগজপত্র নিয়ে, আমি তাকে ফ্যাসিলিটেট করে দিলাম, তার কাগজপত্র নিয়ে সে একটা পাসপোর্ট বানিয়ে নিল এবং পাসপোর্টটাকে ইউজ করে পরবর্তীকালে সে আরও অন্যান্য ডকুমেন্টস বানিয়ে নিল। এইভাবে সে আস্তে করে নাগরিকত্বের খাতায় নাম লিখিয়ে ফেললো। এটা তো করতেই পারে। প্রশাসনিক এবং পুলিশ ব্যবস্থাকে কুক্ষিগত করে অসাধু কারবার বাড়িয়ে তুলতেই কি তবে পাবলিক সার্ভিস কমিশনকে ব্যবহার করে WBCS এবং WBPS-এ নিয়োগ করা হয়েছিল, যাদের অবলীলায় ব্যবহার করা হতো অনুপ্রবেশকে বৈধতা দিতে? নতুন সরকারের কাছে তাই পাবলিক সার্ভিস কমিশনের সব পরীক্ষা খতিয়ে দেখার দাবি উঠতে শুরু করেছে। মানে এই অভিযোগগুলো সত্যি যদি হয় তাহলে ধরতে হবে আসল শব্দটা, মানে আসল সমস্যাটা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ। খেয়াল করে দেখুন, এই যে যদি এইভাবে এই WBPS বা WBCS-এ বিভিন্ন রকম দুর্নীতি করে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়ে থাকে, এবং তারা যদি ওই এতদিন ধরে যে প্রশ্নটা সবথেকে বেশি উঠছিল, আমাদের রাজ্যে যে অনুপ্রবেশ ঘটেছে, যে বাংলাদেশিরা ঢুকে পড়তো, যাদের কাছে বিবিধ রকম পরিচয়পত্র পাওয়া গেছে, তখনকার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার BSF-এর দিকে আঙুল তুলতেন যে ওরা কী করে ঢুকলো, এটা তো ওদের দায়। কিন্তু যে প্রশ্নটার উত্তর চিরকাল এড়িয়ে গেছেন সেটা হচ্ছে ঢুকলো তো বুঝলাম যে কোথাও গিয়ে BSF-এর গাফিলতির সুযোগ নিয়ে, কিন্তু ঢুকে পড়ার পর এই পরিচয়পত্রগুলো বানালো কী করে? এটার জন্য তো এ রাজ্যের প্রশাসনিক স্তরের কোনো সমর্থন বা সহায়তা দরকার। তাহলে এইভাবেই কি আসলে যারা অনুপ্রবেশ করত তাদের এই পরিচয়পত্রগুলো এই রাস্তাতেই তৈরি করে দেওয়ার ব্যবস্থা হতো, এরাই সহায়তা করতেন? তা যদি হয় তাহলে আপনাকে এটা ধরতে হবে যে অনুপ্রবেশটা শুধু ওই বাংলাদেশ থেকে এখানে ঢোকার সমস্যা নয়, অনুপ্রবেশ ঘটেছে সরকারি প্রশাসন বা পুলিশের মধ্যেও। এখানে তো SIR করে পুরো জিনিসটাকে ছেঁকে ফেলার ব্যবস্থাটা হয়েছিল ওই যারা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে ঢুকে পড়েছেন। কিন্তু যেভাবে এই পুলিশ বা প্রশাসনের মধ্যে, অর্থাৎ ওই PSC-র পরীক্ষাগুলোকে হাতিয়ার করে WBCS বা WBPS-এর মধ্যে যে বেনজল ঢুকিয়ে ফেলা হয়েছিল, সেগুলোকে ছেঁকে বার করার জন্য তাহলে কি করা হবে?
তাহলে এটা একটা বকেয়া কাজ রয়ে গেল, যেটা এবার নতুন সরকারকে খতিয়ে দেখতে হবে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রথম থেকেই অভিযোগ করতেন এই ধরনের কিছু কিছু বিডিও মানে প্রশাসনিক ব্যক্তিত্ব, WBCS অফিসার বা কিছু WBPS অর্থাৎ পুলিশের কিছু অফিসারের ব্যাপারে। এবার নিশ্চয়ই তাহলে সেইগুলোর ক্ষেত্রে অর্থাৎ এই প্রশাসন এবং পুলিশের মধ্যেও SIR হবে, অন্য SIR। তবে দেখুন এখানে অনুপ্রবেশটা কি লেভেলে আমাদের ক্ষতি করেছে বা ক্ষতি করার সম্ভাবনাময় জায়গায় পৌঁছেছে সেটা তো বুঝতে পারছেন। এবং সেই জন্যেই কেন্দ্রের বিজেপি সরকারের কাছে অনুপ্রবেশ একটা সিরিয়াস মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যার জন্য নিজে সীমান্ত সফরে বের হচ্ছেন, সীমান্তগুলোকে যে শক্তপোক্ত নিশ্ছিদ্র করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আপনারা জানেন। যার জন্য নতুন সরকার শপথ নেওয়ার পর এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়নি, তার আগেই ওই বর্ডারে সীমান্তে, বাংলাদেশ সীমান্তে যাতে কাঁটাতারের বেড়া দেওয়া হয় তাই জন্য তড়িঘড়ি জমি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কোথায় যাচ্ছেন? সীমান্ত সফরে, মানে তিনিও এই বিষয়টাকেই অগ্রাধিকার দিচ্ছেন। আর সফরসূচিতে অগ্রাধিকার পেয়েছে আপাতত রাজস্থান, ওখান থেকে শুরু হবে। জুন মাসের 15 তারিখ পশ্চিমবঙ্গে এসে পৌঁছবেন তিনি, তারপর এখানকার বর্ডারগুলো ঘুরে দেখবেন। হয়তো এই মাঝখানের এই সময়টা অগ্রাধিকারের ভিত্তিতে অন্য রাজ্যগুলো সামনে আসছে, পশ্চিমবঙ্গ একটু পড়ে থাকছে। তার কারণ হয়তো এর মধ্যে এখানে কতটা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হলো সেটাই হয়তো খুঁজে দেখবেন। দেখুন শুভেন্দু অধিকারী সরকার BSFকে জমি দেওয়া শুরু করলেও ভারত বাংলাদেশের সীমান্তের পুরোটা কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা সম্ভব নয়। সেখানে আর কিভাবে প্রহরাটা নিশ্চিদ্র করা যায় যাতে অনুপ্রবেশকারীরা সেই ফাঁকগুলোকে কাজে লাগিয়ে ঢুকে পড়তে না পারে, তার জন্য একটা বিস্তারিত পরিকল্পনার প্রয়োজন। হয়তো সেই জন্যেই সীমান্তে স্মার্ট বর্ডার চালু করার কথা ভাবনা চিন্তা করছে সরকার। তাতে শুধু BSF পাহারা দেবে না, হাইটেক সিকিউরিটি গ্রিড বসানো হবে, ড্রোন, রেডার এই সমস্ত বসবে। অনুপ্রবেশ, গরু পাচার, মাদক সরবরাহ রুখতে BSF আর রাজ্য প্রশাসন একযোগে কাজ করবে। আপনারা ভাবছেন তো যে এই রকম স্মার্ট সীমান্ত বলতে কি বোঝাচ্ছে? ওই বিভিন্ন যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তির সাহায্যে এমন বন্দোবস্ত করা হবে যাতে ওই সীমান্ত পেরিয়ে কেউ ঢুকতে গেলে বা বেরোতে গেলেই সেটা সেই মুহূর্তে BSF বা প্রশাসনের কাছে পৌঁছে যায়। সীমান্তে যে ইন্টিগ্রেটেড গ্রিড থাকবে, অর্থাৎ বিভিন্ন ছবি, ভিডিও বা তথ্য সংগ্রহ করার জন্য যে পরিকাঠামোটা থাকবে, সেগুলোর থেকে যে যে তথ্য আসবে সেগুলোর অ্যানালিসিস করা হবে, ডেটা অ্যানালিসিস, মানে পুরোটা স্বয়ংক্রিয় একটা বন্দোবস্ত করা হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার দেখুন এটা ছাড়া উপায়ও নেই, কারণ দুটো দেশ হলেও ভারতের দুদিকের সীমান্তেই এখন পাকিস্তান বসে আছে। বাংলাদেশের সীমান্ত লাগোয়া আসনগুলোতে জামাত প্রার্থীরা যবের থেকে জিতেছে তবের থেকে তো ভারতের সীমান্ত অঞ্চলটা উত্তপ্ত হয়ে রয়েছে। সত্যি কথা বলতে কি, যবের থেকে ওই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে তারপর থেকেই তো বাংলাদেশের সীমান্তকে আর নিরাপদ ভাবা যাচ্ছে না। আর জামাত জেতা মানেই তো পাকিস্তান, মানে বাংলাদেশের সীমান্তকে পাকিস্তান সীমান্ত ধরে নিয়েই আমাদের এখন এগোতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ হয়তো সেই জায়গা থেকেই, সেই ভয় থেকেই বিজেপিকে জিতিয়ে অর্ধেক কাজটা করেছেন। দেশ থেকে পূর্ব পাকিস্তানিদের বিদায় করতে বাকি অর্ধেক কাজটা এবার বিজেপি সরকার করছে। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, এই খবরটা আমরা আপনাদের দিয়েছিলাম এবং মনে হয়েছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মুখে বলা একটা জিনিস, কাজ শুরু হওয়ার একটা জিনিস।
বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ডিটেনশন সেন্টার একে ধরে পাঠাবে, ওকে ধরে পাঠাবে, এইগুলো বলা শুরু করার পর থেকে মানুষজনের মধ্যে একটা চাপা টেনশন ছিল। এবার একটা নতুন সরকার ক্ষমতায় এলে তাদের পক্ষে কিন্তু মানুষের মনে এই চাপা যে টেনশনটা আছে সেটাকে অগ্রাহ্য করে কিছু করাটা বেশ চাপের ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী সরকার পরিষ্কার যে জিনিসটা বুঝিয়ে দিয়েছে তাতে অনেকটা ওই সাপও মরছে লাঠিও ভাঙছে না, এরকম স্ট্র্যাটেজি তারা নিয়েছে। ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে না, তার বদলে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। হোল্ডিং সেন্টার কি? যেখানে রাখা হবে এবং রাখা হবেও না। ডিটেনশন সেন্টারে যেরকম দীর্ঘদিন ধরে লোকজনকে রাখা হতে পারে, হোল্ডিং সেন্টারে সর্বাধিক 30 দিনের জন্য কাউকে রাখা হতে পারে এবং এই 30 দিনের মধ্যেই তাকে সীমান্ত পার করে দেওয়া হবে, ডিপোর্ট। এবার সোজা বাংলা হচ্ছে, যে বাংলাদেশিরা এখানে ধরা পড়বে তাদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, যাতে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পার করে দেওয়া যায়। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে ইতিমধ্যেই 3 জন বাংলাদেশিকে ধরে চালানো করা হয়ে গেছে। মালদার হোল্ডিং সেন্টারেও বাংলাদেশিরা রয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগটা, অর্থাৎ ভোটে জিতে বিজেপি যদি একবার সরকারে বসতে পারে তাহলে ডিটেনশন সেন্টার তৈরি করবে, ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, এটা বলে তিনি মানুষজনের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছিলেন সেই আতঙ্কটাকে তার মানে পাশ কাটিয়ে গেল শুভেন্দু অধিকারীর সরকার। কোনো স্থায়ী নয়, হোল্ডিং সেন্টার একটা অস্থায়ী শিবির। এবং সব থেকে বড় কথা, কেন হোল্ডিং সেন্টার সেটা খুব স্পষ্ট করে দিয়েছে সরকার। তাদের পরিষ্কার কথা, ওই ডিটেনশন সেন্টারে রেখে দীর্ঘদিন ধরে অন্য দেশের নাগরিকদের খাওয়া পড়ার খরচ বা তাদের মানবাধিকার মেনে বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো দিতে হয় ডিটেনশন সেন্টারে রাখতে গেলে, সেই সমস্তগুলো দেওয়ার রাস্তাতেই হাঁটবে না সরকার। আর জেলে যেহেতু দুর্নীতিগ্রস্ত তোলাবাজদের ভিড় বাড়ছে এবং আগামী দিনে হয়তো আরও বাড়বে, তাই অনুপ্রবেশকারীদের বাড়তি চাপ সেখানে দেওয়ার পক্ষপাতী নয় তারা। সেই জন্যেই আপাতত হোল্ডিং সেন্টার। ভারতে অবৈধভাবে ঢুকে পড়ার পর ওখানটা ঘুরিয়ে যদি না আর কি তাদের সরাসরি ফেরত পাঠিয়ে দেওয়া যায়, তাহলে এই হোল্ডিং সেন্টার ঘুরিয়েই 30 দিনের মধ্যে দেশ ছাড়া করা হবে, এটাই পরিষ্কার। স্বনির্ভর গোষ্ঠীর যে প্রশিক্ষণ শিবির এবং বিপণন কেন্দ্র, তারই এটি ভবন এবং এই ভবনটি একরকম পরিত্যক্তই হয়ে পড়েছিল। আর সেই ভবনটিকেই কিন্তু এবার হোল্ডিং সেন্টার করা হয়েছে। ভোর রাতের দিকে 9 জনকে এখানে এনে রাখা হয়েছে, ইতিমধ্যেই তারা উপরে রয়েছে। ভাই, তোমাদের বাড়ি কোথায়? বাংলাদেশের কোথায়? বাংলাদেশ? এখানে কোথায় ছিল? এখানে কোথায়? হ্যাঁ, কিভাবে এসছিলে এখানে? হ্যাঁ, গেলে সাঁতার কেটে কিভাবে? নতুন করে যে এই ডিটেনশন ক্যাম্প বা এই ধরনের, তো কত লোকের এখনো বৈধ ভোটার পেন্ডিং করে ফেলে রেখেছে। 2 নম্বর হচ্ছে ভিন্ডিকটিভ রাজনৈতিক বা অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে প্রতিহিংসাপরায়ণভাবে কাউকে এর মধ্যে ফেলা হচ্ছে কিনা, হ্যারাস করা হচ্ছে কিনা, এগুলো তো একটা ঝুঁকি বা আশঙ্কা নিশ্চিতভাবে থেকে যাবে। বা তাড়াহুড়ো করতে গিয়ে টেকনিক্যাল ভুলবশত কেউ বলি হয়ে যাচ্ছেন কিনা। হোল্ডিং ক্যাম্প মানে ওটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, বা আপনি অনেকদিন থাকবেন তা না, কিছুক্ষণের জন্য রাখার জন্য ব্যবস্থা, ধরে পগার পার করে দেওয়ার ব্যবস্থা। দেখুন, এই সমস্ত রাজনৈতিক তরজা থাকবে, কিন্তু এটাও খুব পরিষ্কার যে কুণাল ঘোষরা যে বক্তব্যগুলো রাখছেন সেগুলোর জন্য তাদের হাতে খুব বেশি যুক্তি বা তাদের দাবির মধ্যে, মানে যেটার মাধ্যমে তারা এই গোটা বিষয়টার এই প্রক্রিয়ার বিরোধিতা করতে পারেন, সেরকম খুব একটা জোরও পাচ্ছেন না। কারণ দেখুন, কোন প্রসেসে কোন ভুল হবে এটা ধরে নিয়ে যদি বন্ধ করে রাখতে হয় তাহলে তো সমস্ত প্রসেসে ভুল হয়ে যাবে। এই যে ধরুন বিভিন্ন ভাতাগুলো যেগুলো তৃণমূল আমলে দেওয়া হতো, সেগুলো দিতে গিয়ে কি ভুল হয়নি? এর আগে হাকিমপুর সীমান্ত দিয়ে যে প্রচুর লোকজন গেছেন, সেই তারা
তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তারা বাংলাদেশি, এটা নিয়ে কোনো সংশয় নেই, এবং তারা বলেছিলেন যে তারা সবাই অনেকেই তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, মানে যেগুলো ভারতীয় নাগরিকদের পাওয়ার কথা সেগুলো বাংলাদেশি নাগরিকরা পেয়ে যেতেন। এবার সেটার জন্য লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ করে দেওয়া হয়নি। সুতরাং এক্ষেত্রেও কোনো ভুল হতে পারে, এই আশঙ্কার থেকে পুরো এই যাবতীয় প্রক্রিয়াটা, অর্থাৎ বাংলাদেশিদের ছেঁচে বার করে দেশ ছাড়া করার প্রক্রিয়াটা, সেটাকে বন্ধ করে দেওয়া যায় কি? এবং সব থেকে বড় কথা কি জানেন, এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না, এগুলো অনেকটাই গর্তে ধুনো দেওয়ার মতো। একবার ধোঁয়া দিলেই সব ইঁদুর বেরিয়ে পড়ে। আপনাদের মনে আছে নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করেছিল, তারপর আপনাদের বিভিন্ন সীমান্তে নিয়ে গেছিলাম আমরা, কি দেখেছিলেন? ওই বলছিলাম হাজারে হাজারে বাংলাদেশি রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। হাকিমপুর সীমান্তের চেকপোস্টে অনুপ্রবেশকারীদের উপচে পড়া ভিড় দেখেছিলেন রাজ্যবাসী। বিজেপির সেই সময়ের অভিযোগগুলো যে অমূলক ছিল না, তার হাতে নাতে প্রমাণ মিলছিল। এবার বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরেই এবং এইভাবে হোল্ডিং সেন্টার তৈরি করে ফেলার পরেই, এবং শুভেন্দু অধিকারী যেদিন থেকে বলে দিয়েছেন যে ধরার পর আর ওই আদালত চত্বরে নয়, সোজা বিএসএফের হাতে দেওয়া হবে, তারপর বর্ডার পার, তারপরেই গর্তে আবার ধোঁয়া পড়েছে, আবার বাংলাদেশিরা পালাচ্ছে, আবার হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় টিকটিক করছে। এবং ওই ভিড়গুলো দেখলে হোল্ডিং সেন্টার করার মানে বাস্তবতা, প্রয়োজনীয়তা এবং নৈতিকতা কোনোটা নিয়েই প্রশ্ন তোলার কোনো জায়গা থাকছে না। রাজ্যবাসী দেখতেই পাচ্ছেন যে আমাদের জনগণের ভিড়ে এতদিন কারা মিশেছিল। তফাৎ একটাই, যেটা তৃণমূল আমলে হয়নি সেটা বিজেপি আমলে হচ্ছে। সেই সময় একমুখী স্রোত ছিল, এবারও একমুখী স্রোত, শুধু স্রোতটা সেবার বাংলাদেশ থেকে বাংলামুখী ছিল, আর এবার আমাদের পশ্চিম বাংলার থেকে বাংলাদেশমুখী। তফাৎ এটুকুনি, সেবার চেকপোস্টে গিয়ে পুলিশকে নাম ধাম এগুলো নথিভুক্ত করতে দেখা যায়নি, কিন্তু আজ স্বরূপনগর সীমান্তে গিয়ে অনুপ্রবেশকারীদের নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। মানে ভারতের কি কি পরিচয়পত্র তারা জোগাড় করেছিল সেগুলো দেখা হয়েছে। সেদিক থেকে মানে একই সঙ্গে সেবার কি করা হয়েছিল, তাদের বায়োমেট্রিক্স নিয়ে রাখা হয়েছিল, যাতে ভবিষ্যতে তারা এদেশে এসে কোনো পরিচয়পত্র আর বানাতে না পারে। কিন্তু এবার তো একদম গোড়ায় যাওয়ার চেষ্টা হচ্ছে, মানে ভুয়ো পরিচয়পত্র চক্রটা কোথায় কিভাবে লুকিয়ে রয়েছে এবং কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা হচ্ছে। একটাই শুধু প্রশ্ন, বিএসএফ এদের বাংলাদেশে ফেরত তো পাঠাবে, কিন্তু বাংলাদেশ যদি নিতে না চায়, কেন্দ্রীয় সরকার জানে উপমহাদেশের কোথায় কি করতে হয়, কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এদের দেশ ছাড়া করা হবেই, কোথাও কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কোথায় থাকতেন আপনি? কি করতেন ওখানে? কিভাবে এসেছিলেন এখানে? আমি এখানে পয়দা হয়েছি। চলে যাচ্ছেন কেন? আপনারা জানেন না চলে যাচ্ছি কেন? ভোট দিয়েছেন কতবার? ভোটার হয়েছে, তারপরে দিয়েছি যতবার ভোট হয়েছে ততবার। আচ্ছা, আপনার কি কি নথি রয়েছে এখানে? কি কি নথি রয়েছে আপনার? এখন আপাতত আমার কিছু নেই। বাংলাদেশে কোথায় বাড়ি? আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? কত টাকা নিয়েছিল? মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। দেখুন, বাংলার পালা বদলে অবৈধভাবে এদেশে ঢুকে পড়া লোকেদের মাথায় যে বাজ পড়েছে সেটা তো হাকিমপুরের ভিড়ই প্রমাণ করছে। অনুপ্রবেশকারীদের জনস্রোত আসলে সীমান্ত পেরিয়ে পালাতে চাইছে, কিন্তু এটাই পালা বদলের একমাত্র চেহারা নয়। এ রাজ্যের রাজনীতিতে আরও একটা জনস্রোত দেখা যাচ্ছে, সেই স্রোতটা ক্ষমতা হারানো তৃণমূলের একাংশের নেতাদের। তাদের দলনেত্রী এই ভোটের ফল অথবা নতুন সরকার কোনোটাই মানতে চাইছেন না, কিন্তু ওই তৃণমূল নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রী বা সরকারের সঙ্গে
সৌজন্য দেখাতে বিন্দুমাত্র কার্পণ্য করছেন না, ইতস্ততও করছেন না। শুরু হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার হঠাৎ দেখা হওয়া নিয়ে মানে প্রচুর জল্পনা কল্পনা শুরু হয়ে গেছিল। সেই জল্পনায় জল ঢেলে ঋতব্রত জানাতে চেয়েছিলেন গোটা বিষয়টাই নাকি সৌজন্য বিনিময়, কিন্তু তার সৌজন্য সেটা তো কোনোভাবেই বাঁধ মানছে না, সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তিনি তারপরে এবার গিয়ে দেখা করছেন, দেখা গেল স্পিকারের সাথে, বিধায়ক স্পিকারের সাথে দেখা করতেই পারেন, কিন্তু সেখানে শুভেন্দু অধিকারীও রয়েছেন, সেটার সঙ্গেও দেখা করতে পারেন। এই সৌজন্যের কোনো ভাগ হবে না, এটাও ঠিক, কিন্তু তার থেকে বড় কথা তারপর তারা তো প্রশংসায় ভরিয়ে দিচ্ছে নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রীকে। এই সৌজন্যটা এটা কিন্তু সবার নজর কেড়েছে, যাই বল। এবার ঋতব্রতর সঙ্গে সৌজন্যর যেদিন বিনিময় হলো শুভেন্দু অধিকারীর, সেই দিনই আবার কলকাতায় বিসি রায় শিশু হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে একদম সরকারের নিয়ম মেনেই জায়গা পেয়ে গেছিলেন বিধায়ক কুণাল ঘোষ। এবার সেই সৌজন্য সিরিজে আরও একটা হাসপাতাল, আয়ুর্বেদিক হাসপাতাল যোগ হয়েছে, সেখানেও বিশেষ আমন্ত্রিত সদস্য হয়েছেন তিনি রোগী কল্যাণ সমিতিতে। মানে সমস্ত ক্ষেত্রেই সৌজন্যের বন্যা বইছে। যতই তৃণমূল নেত্রী তার ছোঁয়া এড়াতে চান, গিয়ে সৌজন্যতাকে ছুঁয়ে দিয়ে আসছে, জানেন তো। এই যে সৌজন্য সিরিজে এবার যোগ হলো কল্যাণীর প্রশাসনিক বৈঠক। দেখা গেল ইদানিংকালে যতটা তিনি চাইছেন যে ছোঁয়া বাঁচাক, কিন্তু তৃণমূল নেত্রীর কথা কেউ শুনছেন না। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি সেখানে গিয়ে হাজির, তার সাথে হাজির তৃণমূলের 6 বিধায়ক। এবার কাকলি ঘোষ দস্তিদার বলেছেন এরকম সৌজন্যই নাকি রেওয়াজ, একদম ঠিক বলেছেন, কিন্তু এটা বলার মানে এটাও তো স্বীকার করে নেওয়া তৃণমূল জমানায় রাজ্যে এরকম সৌজন্যটাই উধাও হয়ে গেছিল। গত 1 দশকে রাজ্যের সরকারি অনুষ্ঠানগুলোতে বিরোধী দলের জনপ্রতিনিধিদের তো ডাকাই হতো না। মানে রাজ্যের সরকার, অর্থাৎ যে দলে তিনি রয়েছেন সেই তৃণমূল সরকার সৌজন্য বলে একটা সরকারি ভবন হয়তো তৈরি করেছিল, কিন্তু রাজনীতির থেকে সৌজন্যটাই বিদায় করে দিয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বয়কট রাজনীতির উল্টো পথে হেঁটেই জিনিসটা শুরু করেছেন শুভেন্দু অধিকারী, আর তার সেই উদ্যোগে সাড়া দিচ্ছেন সবাই। এবং সত্যি কথা বলতে কি, কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু তার অভিমান যে উত্তরোত্তর বাড়ছে, এবং অভিমান যত বাড়ছে তৃণমূলের সাথে তার দূরত্ব যে একই হারে বাড়ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। শোনা যাচ্ছে তিনি দলের ওই মহিলা শাখার যে সভানেত্রী ছিলেন সেখান থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন। ইতিপূর্বে তাকে যবে ওই দলের চিফ হুইপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সংসদে, তারপর তিনি তো দলে তার যে বিশেষ দায়িত্বটা ছিল, অর্থাৎ বারাসাত সাংগঠনিক যে শাখাটা, জেলাটা, তার সভানেত্রী ছিলেন, সেখান থেকেও সরে দাঁড়িয়েছিলেন, তার দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন। এবার দেখুন, ক্রমাগত যদি এইভাবে ব্যবধানটা বাড়তে থাকে, আরও দূর হতে হতে হয়তো দেখা যাবে কোনো একটা সময় তিনি দিগন্তে মিলিয়ে গেলেন। এবার দিগন্তের ওপারে কি আছে এটা তো কেউ দেখতে পায় না, কিন্তু লোকজন বলে রাজনীতিতে দিগন্তের চিরকাল উল্টো দিকে একটা সম্ভাবনার জন্ম নেয়। তো এক্ষেত্রে নতুন কোনো সম্ভাবনা মানে ওই দিগন্তের ওপারে তাদের জন্য অপেক্ষা করছে কিনা, বা তারা কোন নতুন সম্ভাবনায় যোগদান করছেন কিনা, সেটার দিকে সবার নজর থাকবে। কারণ বুঝতেই তো পারছেন, যে কোনো পালা বদলে যা হয় এখন অনেকেরই কিন্তু দম বন্ধ লাগছে, ফলে অক্সিজেনের খোঁজে যে দৌড়ঝাঁপটা হবে সেটাই স্বাভাবিক। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। বিরোধীরা এতদিন তো এই ছবিটা দেখা যেত না। প্রশাসনটা সবার, দলীয় কর্মসূচি নয়। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম
প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। বিরোধিতার জায়গা, কিন্তু প্রশাসনিক মিটিং, আমরা বিধায়ক হিসেবে প্রশাসনিক মিটিংয়ে ডাক পেলে আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত, একেবারে নিশ্চিতভাবে যাওয়া উচিত। আর ধরুন যেটা হয়নি, 15 বছরে হয়নি বলেই সেই ভুলটা সংশোধন করতে সমস্যা কোথায়? দেখো, দুটো বক্তব্য, একটা সৌজন্যের বাতাবরণে সৌজন্য নিয়েও টানাটানি, মানে সৌজন্য বিষয়টা যে আছে এবং বিলক্ষণ আছে সেটা বোঝাতেও কত বাক্য বিনিময় হচ্ছে। দেখুন, কাকলি ঘোষ দস্তিদার যেতে যেতে বললেন এটা তো চিরকালের নিয়ম, আমরা তো প্রশাসনিক বৈঠকে আসতাম, চিরকালই আসি। একদম ঠিক, চিরকালই তারা প্রশাসনিক বৈঠকে আসতেন, কিন্তু সেই প্রশাসনিক বৈঠকটা ছিল তাদের সরকারের, তৃণমূল সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাতে তারা এলেও বিরোধীরা আসতেন না। এটা মুখ ফুটে বলতে পারলেন না, কারণ কার ভাল লাগে নিজের দলের সুখ্যাতি করতে। আর শুভেন্দু অধিকারী, তার একটা শব্দ, মাঝে মধ্যেই শব্দের ব্যবহারগুলো রাজনীতিতে বড্ড ইঙ্গিত ভাই। কোট অ্যান্ড কোট বিশেষ বিশেষ এমপিদের ডাকবেন এবং সবাইকে এমএলএদের ডাকছে। এবার সব এমএলএরা ডাক পাচ্ছেন মানে এমএলএদের ক্ষেত্রে বাছবিচারের বিশেষ ব্যাপার নেই, কিন্তু বিশেষ বিশেষ এমপি কেন, সব এমপি না কেন? তাহলে কি মাথার মধ্যে এটা রয়ে যাচ্ছে যে এমপি তালিকায় তো অভিষেকও পড়ে? দেখলেন তো, এই একটা শব্দ কতগুলো কথা বলে দিল। এই হচ্ছে রাজনীতি। এবং সত্যি কথা বলতে কি, এই সবাইকে ডাকা, আবার বিশেষ বিশেষ কাউকে ডাকা, এটাকে কেন্দ্র করে জল্পনাও তো কিছু কম চারপাশে ছড়াচ্ছে না। ওই বলছিলাম এর আগের দিন সজল ঘোষ বলছিলেন যে তার ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরের দরজা খুললে এই মুহূর্তে কলকাতা পুরসভায় মাত্র 2 জন বিজেপির রয়েছেন কাউন্সিলর, কিন্তু দরজা খুললে নাকি তার এই ছোট্ট ঘরে দাঁড়ানোর লোক থাকবে না, বাইরে লাইন পড়ে যাবে। এবার সব এমএলএদের ডাকলে, মানে এটা তো ট্র্যাডিশন। এর আগের ভোটে 77 জন জিতেছিল বিজেপির, কিন্তু শেষ পর্যন্ত কতজন ছিলেন সেটা নিয়ে সবার একটা দ্বন্দ্ব ছিল। এবারও তো 80 জন জিতেছেন। দরজা খুললে সবাইকে ডাকলে লোকজনের মধ্যে যদি কেবা আগে প্রাণ করিবে দান, সেইভাবে টানাটানি পড়ে যায়, দৌড়োদৌড়ি পড়ে যায়, এবং সবাই যদি সৌজন্য দেখাতে, দেখলেন তো যেটা বললেন ঋতব্রত, চেয়ারটাকে তো সম্মান দেখাতে হবে, ঠিকই তো। তো যদি সেই সম্মান দেখাতে গিয়েই এবং মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিতে গিয়েই সবাই মিলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসেন, তাহলে তো শুভেন্দুকে হ্যামলিনের বাঁশিওয়ালা বলে মনে হবে। তার পেছনে দেখা যাবে সব এমএলএর লাইন পড়ে গেছে, কিন্তু তাতে গোটা শহরটা, মানে হ্যামলিন তো ইঁদুর শূন্য হয়েছিল, কিন্তু এবার কোন জায়গাটা শূন্য হয়ে যাবে সেটা ভেবে দেখুন। আর ওই বিশেষ বিশেষ এমপিদের ডাক দিলে, সেই ডাক শুনে যদি ওই 19-20 জন একসাথে চলে ঠলে আসার কথা ভাবেন, এখন আসার বিভিন্ন রকম ডেফিনেশন আছে, কিন্তু 19-20 জন এলে আবার ওই বিভিন্ন রকম, আগে যেটা তৃণমূল আমলে হতো, কেউ গলায় উত্তরীয় নিতেন, কেউ জাস্ট গলাগলি করতেন, এরকম সব ব্যাপার ট্যাপার থাকতো আর কি। সেই সমস্ত করার বাধ্যবাধকতা থাকবে না, কারণ তাহলে তো দলত্যাগ বিরোধী আইনটাও কার্যকর হবে না। এবং তাতে আবার বিজেপির এমনি 29 পর্যন্ত খাতায় কলমে যে কটা সাংসদের সংখ্যার জন্য একটুখানি অন্যদের ওপর নির্ভর করতে হচ্ছে, হয়তো দেখা গেল তার প্রায় পুরোটাই ঠিক হয়ে গেল। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দেখুন, সংসদে সব মিলে আরও 2টো দল সেগুলোর সঙ্গে নিয়ে থাকলেও বিজেপিকে কিন্তু কোনো রকম সংশয় আছে বলে মনে হচ্ছে না, বরঞ্চ স্বাবলম্বী তারা এমনিতেই, এবং বরঞ্চ নিজেদের অবস্থানটা আরও বেশি শক্তপোক্ত হবে এই সম্ভাবনাটা তারা দেখিয়ে দিতে পারছে।
তার মানে এটা প্রতিপক্ষের জন্য একটা ভয়ের বিষয়, বাকি সবার জন্য একটা ভয়ের বিষয়। কারণ স্থিতধী এবং যাদের পায়ের তলার মাটিটা শক্ত, তারা তো নিজেদের শক্ত অবস্থানে নিশ্চিন্তে আত্মবিশ্বাসী ভঙ্গিতে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যাদের পায়ের তলার মাটিটা নড়বড়ে হয়ে যাওয়ার ভয় থাকে, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। এটাই তো স্বাভাবিক। আর আত্মবিশ্বাসের অভাব হলে কোনটা চেপে বসে জানেন তো? ভয়। এবার মুশকিল হচ্ছে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ হচ্ছে এই ভয় আর আত্মবিশ্বাসের অভাব। যদি একবার মানে আত্মবিশ্বাসের অভাব হয়, তাতে যেরকম ভয়টা মনের মধ্যে চেপে বসে, ঠিক একইভাবে ভয়টা মনের মধ্যে ঢুকিয়ে দিলে আবার আত্মবিশ্বাসের অভাব হয়। এটাই তো এতদিন ধরে চিরকাল যারা বলিয়ান তারা করে এসছে। এবং এক্ষেত্রে যারা ওই ভয়ের রাজনীতি করে আর কি, যে ভয়গুলো চারপাশে সরে যাওয়ায় অনেক অনেক কথাই জাহাঙ্গীর টাহাঙ্গীরের মতোই ধরুন না, কত লোক কত কিছু বলতে শুরু করছে মন খুলে, কারণ ভয়টা চলে গেছে। এই যে পুলিশ এই যে স্যান্ডো গেঞ্জি পরিয়ে সবাইকে হাঁটাচ্ছে, ভয়টা ভেঙে যাচ্ছে। এই নাকি দাদা, এই তার চেহারা, এই তো হাল, ব্যাস ভয় শেষ, সাম্রাজ্য শেষ। কিন্তু যদি কেউ ভয়টা ভাঙার বদলে ভয়টা চাপিয়ে দিতে চায়, তাহলে এই মারবো মারবো ভাবটা কি অনেক বেশি কার্যকরী। দেখুন, এর কালকেই আপনাদের বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হঠাৎ পুলিশের দরজা ঠকঠক করা। কেন এসছেন? বাড়িতে পুলিশ আসা সবসময় একটা অস্বস্তির, বিশেষ করে এই বাজারে। তারা এসছেন একটা মনিটর নিয়ে যেতে, অতজন পুলিশ এসছেন আর কি। পুলিশ এলেন, মনিটর নিয়ে চলে গেলেন। আজকে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হঠাৎ করেই বুলডোজার এসে হাজির। ভাবুন তো, একটা বুলডোজার যদি হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির সামনে হাজির হয়, তাহলে কীরকম চারপাশে চাঞ্চল্য তৈরি হবে, মানে এই বাজারে। দেখা গেল তারা কিছু ইট ফিট সরিয়ে ফরিয়ে দিয়ে চলে গেল। এটা এসছে খানিকক্ষণ নড়াচড়া করেছে তো। এবার ভাবুন, পর পর ধারাবাহিকভাবে ক্ষমতা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাসাদোপম বাড়ি শান্তিনিকেতনে পৌঁছেছিল পুরসভার নোটিশ। তাতে লেখা ছিল প্ল্যান বহির্ভূত অংশ থাকলে তা ভেঙে ফেলতে হবে, না হলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে বেআইনি অংশ ভেঙে না ফেলেন, তাহলে পুরসভাই যাচাই করে সেটাকে গুঁড়িয়ে দেবে। তারপরে গেলে পুলিশ, আর তারপরে গিয়ে হাজির হলো ওই বুলডোজার। এবার ওখানকার লোকজনের মনের মধ্যে কি যাচ্ছে বুঝতে পারছেন? এটা তো পরিষ্কার যে যে উদ্দেশ্যেই ওই বুলডোজারে, তো অন্য উদ্দেশ্যে ওখানে গেছিল। ঘটনাচক্রে উল্টো দিকের ফুটপাতে পড়ে থাকা ইট আর কংক্রিটের চাঙড় তুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার চারপাশে হইচই, ভাবনা, চাঞ্চল্য, জল্পনা কত কিছু ছড়িয়ে দিল। এটা কি কারোর জন্য মানসিক চাপ নয়? এই মানসিক চাপটাই কি ভয়ের জন্ম দেয়? ভয়ের থেকেই আত্মবিশ্বাসের অভাব হয়। আত্মবিশ্বাসের অভাব হলেই কি ভুলভ্রান্তি বেশি হয় বা লোকজন নুইয়ে পড়ে? তাহলে এটা কি একটা স্ট্র্যাটেজি বলে কেউ ধরতে পারে?